প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি আরজে মুন্না। আজকের এপিসোড প্রেজেন্টেশন বাই প্রাণপটাটা, রিলিজ বাই ভয়েস অফ হরহর। আমরা অনেকদিন যাবতই ঘটনা দিতে পারছি না, কারণ আমাদের কিছু অসুবিধার কারণে আমরা বেশিরভাগই ঘটনা দিতে পারছি না। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের এপিসোড শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিবারই আপনাদের জন্য 2টি ঘটনা উপহার দেই। আজকেও ঠিক তেমনই 2টি ঘটনা উপহার দেব। আশা করি ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের মূল্যবান ঘটনাটি পাঠাতে হবে। লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে আপনি পাঠাতে পারবেন। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofarjmunna@gmail.com। তাহলে চলুন আজকের ভয়েস সাক্ষীর ঘটনাগুলো আমরা আপনাদেরকে পড়ে শোনাই। লামি আপু যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ব। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম লামিয়া, আমার বাড়ি ভান্ডারিয়া। অনেক আগের এই ঘটনাটা আমার নানি আমাকে বলেছিল, বাস্তব একটি ঘটনা। আমার নানি তখন ছোট ছিল। আমার নানি কিছুদিন আগে মারা যান। আমার নানির জন্য সবাই দোয়া করবেন। এখন ঘটনাটার মধ্যে প্রবেশ করি। আমার নানির বাড়ি ছিল তোষখালীতে। নানির বড় ভাইয়ের নাম ছিল রুস্তম। তারা অনেক ধনী ছিলেন, তাদের অনেক জমি জমাও ছিল। আমার নানি যখন ছোট ছিল তখন তার বড় ভাই রুস্তম রান্দা জমি কিনেছিল। সেখানে তিনি মাঝে মধ্যে যেতেন, দেখাশোনা করতেন। সে দেখাশোনার পাশাপাশি সেখানে জমিতে ধান চাষও করতেন। আর রাতে ধানের মাঠের পাশে নেড়া দিয়ে ঘরের মতো তৈরি করে ওখানে থাকতেন। সারা রাত একা একা ধান পাহারা দিতেন। সে অনেক সাহসীও ছিল, কিন্তু কোনো কিছুতেই ভয় পেত না। একবার ধান পাকার পর সে ওইখানে নেড়া দিয়ে ঘর তৈরি করেন। সে সব সময় রাতে ঘুমানোর সময় মাথার পাশে তার বালিশের নিচে লাইটটি রাখত। যদি দরকার পড়ে তাই সে রাখত। ওই দিন সে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ সে প্রতিদিনের তুলনায় সেদিন একটু বেশি শীত পড়ছিল আর সে একটু বেশি কাজ করে ফেলছিল। ঘুমানোর কিছুক্ষণ পর টের পেল তার গায়ের উপরে ঠান্ডা কিছু অনুভব করছে। সে অনেক ভয় পেয়েও গেল। তারপর মাথার কাছ থেকে আস্তে করে লাইটটা বের করে জ্বালালো। তারপর তিনি যা দেখলেন তা ভাবনার বাহিরে ছিল। দেখলেন কেউ একজন বাহিরের দিকে চলে যাচ্ছে, কিন্তু মাথা নেই। মানুষ নাকি অন্য কিছু সেটাও বোঝা যাচ্ছিল না। সে এত সাহসী থাকা সত্ত্বেও ওই দিন প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে দৌড়ে চলে গেল কিছু দূরে একটা বাড়িতে। সেখানে গিয়ে তিনি সবাইকে ডাকাডাকি শুরু করলেন। তারা বের হয়ে দেখে একজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে আমার নানি বড় ভাই রুস্তম। তাকে অনেক জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু জ্ঞান ফিরছিল না। পরের দিন সকালে তার জ্ঞান ফেরে এবং তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তার সাথে ওই রাতে যা হয়েছিল সব কিছুই খুলে বলে, কিন্তু অনেকেই বিশ্বাস করে আবার অনেকেই বিশ্বাস করে না। আসলে এরকমের ঘটনা কারো সাথে না ঘটলে এরকমের কেউ বিশ্বাস করে না। নানির বড় ভাই রুস্তম এতটাই ভয় পেয়ে গেছিল যে কিছুদিন পরেই তিনি মারা যান। ভয়ের কারণেই, ভয়ই তাকে শেষ করে দিয়েছিল। মুন্না ভাই, আমি এত রাতে এই ঘটনাটা লিখে পাঠাচ্ছি। আমারও এখন ভয়ে শরীর কাঁপছে। আসলে আমি ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করি, কিন্তু কখনো বাস্তবে লিখে পাঠাইনি। লিখতে গিয়ে রাত হয়ে গেছিল, সেজন্য আমার আন্তরিকভাবে আমি দুঃখিত জানাই। আমি চেষ্টা করব আরও ঘটনা পাঠানোর জন্য। আমার অনেক জানাশোনা ঘটনা আছে। আমি চেষ্টা করব অবশ্যই, যদি এই ঘটনাটি সিলেকশন করা হয়। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। লামিয়া আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। লিসেনার, আপনাদের কাছে লামিয়া আপুর পাঠানো ঘটনাটি কেমন লেগেছে বা কতটুকু ভয় লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আসলে আপনারা যত ঘটনা পাঠাবেন ততই আমরা এপিসোড বড় করতে পারবো, এটাই আমাদের কামনা। আমি যতটুকু আশা মনে করি, যত আপনারা ঘটনা পাঠাবেন তত আমাদের এপিসোড বড় হবে আর ঘটনাগুলো আমি সিলেকশনও করতে পারবো তাতে। আর এখন আমরা ভয়ের সাক্ষী সর্বশেষ ঘটনায় চলে যাব, মানে দ্বিতীয় ঘটনায়।
জান্নাতুল আপু ঘটনা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই পড়ব। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আমার নাম জান্নাতুল, আমার বাড়ি ঢাকা মিরপুর। এই ঘটনাটি আমার এক বান্ধবীর বড় বোনের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার বান্ধবীর বাসা গ্রামে। ওর বড় বোন যখন জন্ম হয় তখন ওর বাবা মাঠ থেকে কাজ শেষ করে এসে জানতে পারে তার প্রথম মেয়ে হয়েছে। সে খুবই আনন্দের সাথে তার মেয়েকে কোলে নেয়। কোলে নেওয়ার সাথে সাথেই আমার বান্ধবীর বড় বোন প্রচণ্ড কান্না করতে শুরু করে। তারপর অনেক দিন কোনো সমস্যা হয়নি। যখন আমার বান্ধবীর বোনের বয়স 5 থেকে 6 বছর তখন তার মা হঠাৎ করে কিছু অস্বাভাবিক বিষয় খেয়াল করেন। তার বোন অদৃশ্য কারোর সাথে খেলাধুলা করে, কারোর সাথে কথা বলে। তার মা ভাবছিল যে ছোট মানুষ, হয়তো এমন কারোর সাথে কথা বলে বা ছোট মানুষের সাথে ফেরেশতাও থাকে, সেটাই মনে করছিলেন। তবে যখন 7 বছর বয়স তখন তার বোন হঠাৎ করেই হারিয়ে যায়। তার পরিবারের সবাই তাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। পুলিশ কেসও করা হয়, অনেক কিছুই করা হয়েছিল কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। 7 দিনের মধ্যে এক রাতে ওর মাকে তার বোন ডাকে। ওর মা সবাইকে খুঁজতে বলে কিন্তু খুঁজেও পাচ্ছিল না। হঠাৎ করে ওয়াশরুমের সামনে তার বোনকে পাওয়া যায়। তাকে জিজ্ঞেস করা হয় সে কোথায় গিয়েছিল। 7 দিন আগে নাকি একটা ছেলে তাকে নিয়ে গেছিল। ওইখানে নাকি গাছ, ফুল, প্রজাপতি, পাখি সবকিছুই অনেক সুন্দর আর অনেক বেশিও ছিল। গ্রামের সবাই বলে যে কবিরাজ দেখাও, কিন্তু আমার বান্ধবীর বাবা এগুলো বিশ্বাস করতো না। তারপর আমার বান্ধবীর জন্ম হয়, অনেক দিন পর কিছুই হয়নি, কিন্তু তার বোনের যখন 16 বছর বয়স হয় অনেক সমস্যায় দেখা দেয়। আমার যে বান্ধবী তাকে মেরে ফেলার চেষ্টা করে তার বোন। তারপর আমার বান্ধবীর দুঃসম্পর্কে নানিকে দেখান তাকে। সেই নানি জানান যে তার বোনের জন্ম যখন হয়েছিল তার বাবা মাঠ থেকে এসেছিল যখন, তার সাথে সাথে একটি অস্বাভাবিক জিন সঙ্গ নেয়। যখন তার বাবা তাকে কোলে নেয় তাই অস্বাভাবিক জিনটি তার বোনের কাছে চলে আসে এবং তার শরীর দখল করে। তারপর তার বোনের শরীর বন্ধ করে দেয়। তারপর তার বোনের বিয়ে ঠিক করা হয়, তবে বিয়ে অনেক বাধা আসে। বিয়ে আগের দিন যার সাথে বিয়ে হবে সে অদ্ভুতভাবেই মারা যায়। তখন এক বড় কবিরাজের মাধ্যমে তাকে বিয়ে দেওয়া হয়। তবে বাসর ঘরের রাতে তার বোন যখন বসেছিল তখন তার স্বামী আসে। তারা কথা বলছিল, তখন হঠাৎ করে তার শাশুড়ি দরজা ধাক্কা দেয়। মেয়েটি দরজা খুলে দেয়। তার শাশুড়ি কান্না করে বলে তার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেয়েটি পেছনে তাকিয়ে দেখে তার স্বামী নেই। তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর আরও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তারপর তাকে আরও একটি বিয়ে দেওয়া হয়। এবারে স্বামী টিকে থাকে কিন্তু তাদের কোনো বেবি হয়নি। এত বড় একটি ঘটনা তার সাথে ঘটে গিয়েছিল। তার মানসিক চাপটা কতটুকু কষ্টদায়ক ছিল, যার সাথে ঘটে সে অবশ্যই বোঝে, আর যার সাথে ঘটে না সে কখনোই বুঝতে পারে না যে কতটুকু যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। তাকে প্রায় 3টা বিবাহ দেওয়া হয়। 3টা বিবাহের ভেতরে 2টা স্বামী মারা যায়। এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে। এতটুকুই ছিল আমার পাঠানো ঘটনা ভাইয়া। জানি না কেমন লেগেছে, কিন্তু আমার কাছে খুবই কষ্টদায়ক লেগেছে। তার স্বামী টিকে থাকা সত্ত্বেও তার বাবু হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জান্নাতুল আপু, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। লিসেনার, আপনাদের কাছে লামিয়া আপুর ঘটনা, জান্নাতুল আপুর ঘটনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনি কোথা থেকে শুনছেন অবশ্যই ছোট্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, যাতে আমরা বুঝতে পারি আমাদের এই ছোট্ট চ্যানেলের ঘটনা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে শোনা হচ্ছে। আরেকটি কমেন্ট আমি হাইলাইট করেছি, যেটা একটু আমাদের বক্তব্য দিতেই হয়। তো এখানে আমাদের অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি শুধু মেয়েদের ঘটনাই শেয়ার করেন কেন, ছেলেদের ঘটনা শেয়ার করেন কেন? সবার উদ্দেশ্যেই বলি, আমি যখন এফএম রেডিওতে হোস্ট করি তখন আমাদের কিছু লিসেনার মেয়ে লিসেনার যত সম্পর্কে আমাকে ভাই বলে ডাকে, তারা রাত্রে 1টা বাজে শুনতে পারে না ঘটনাগুলো। কিছু মেয়েরা মিলে আমাকে ইউটিউবে নিয়ে আসে। সেজন্য আমার ইউটিউবে আসা আর এই যে চ্যানেলের নামটাও সেই মেয়েদের পক্ষ থেকে আসা। আর যে আমাদের ছোট্ট যে টিকটক অ্যাকাউন্ট আছে সেটাও তাদের নামে। আর আসলে এই জন্য আমি তাদের ঘটনা দেই। জানি না কারো মনে কষ্ট লাগছে কিনা, তবুও আমি ছোট্ট করে আন্তরিকভাবে দুঃখিত জানাই।
তাহলে আমি আরজে মুন্না আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।